অনেক অপেক্ষার পরে পবন কল্যাণ ও ববি দেওল অভিনীত হাড়িহারা ভিরামাল্লু পার্ট 1 মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো আমি একটা লাইক আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা জায়গায় অনেকগুলো লোকজন মিলে কিছু একটা খুঁজছিল। আসলে ওরা হীরা খোঁজার কাজ করত। একটা বাচ্চা মাটি ঘাটতে ঘাটতে বড় মাপের এক টুকরো হীরা পেয়ে যায়। তখন সে তার বাবাকে ডাক দেয়, কিন্তু ওর হাতে এই হীরার টুকরোটা দেখে সেখানে থাকা সবাই ওর উপরে অ্যাটাক করে বসে। আসলে এই জায়গায় একটা নিয়ম আছে, যে হীরা খুঁজে পাবে শুধুমাত্র সেই খাবার পাবে, আর বাকি সবাইকে পেটে পাথর বেঁধে ক্ষুধা নিয়েই কাটাতে হবে দিন। সবাই মিলে ছেলেটার কাছ থেকে হীরাটা নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ওই জায়গায় চলে আসে প্রহরী আর সবাইকে মার দিয়ে থামায়। এই গোলমালের মধ্যে ছেলেটার হাত থেকে একজন হীরাটা কেড়ে নেয়। তারপর সেই গিয়ে হীরাটা জমা দেয়, আর এটার বিনিময়ে সে অনেক সুন্দর খাবারও পায়। আর হীরা পাওয়া সেই ছেলেটা না খেয়ে বসে থাকে। তখন ওর বাবা এসে নিজের খাবারটা দেয় ওকে। এসব অবিচারের কি শেষ হবে না বাবা? আর কতদিন এভাবে চলবে? এটা শুনে বাবা বলে, হবে, যখন অবস্থা খারাপ হবে তখন উপরে থাকা উনি কাউকে ঠিকই পাঠাবেন এই গোটা পৃথিবীকে বাঁচানোর জন্য। সেদিন রাত্রেবেলাতে অনেক বৃষ্টিপাত হয়, এতে বন্যাও হয়ে যায়। একটা গ্রাম পুরোপুরি ডুবে যায়। তখন গ্রামের সবাই নালা পার হয়ে যাচ্ছিল একটু উঁচু জায়গা পাওয়ার আশায়। ঠিক তখনই বড় মাপের একটা ঢেউ এসে ওদের মধ্যকার একজনের বাচ্চাকে ভাসিয়ে নিয়েই চলে যায়। যার বাচ্চাটা পানিতে ভেসে গেছে সেই মা তো কান্নায় ভেঙে পড়ে, আর সবাইকে বলতে থাকে ওর বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কিন্তু পানির স্রোত এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ওই বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। বাচ্চাটা ভাসতে ভাসতে একটা মন্দিরের সামনে এসে থামে। তখনই পূজারীরা বের হয়ে দেখতে পায় বাচ্চাটিকে। ওই সময় একটা ঈগল বাচ্চাটার কাছে যায়, তবে দেখে মনে হচ্ছিল যে ঈগলটা বাচ্চার সাথে খেলছিল। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে তুলে আনে। এখানকার মূল পূজারী ওকে আপন করে নেয়। ওর ধারণা স্বয়ং ভগবানই বাচ্চাটাকে ওদের কাছে পাঠিয়েছিল। বাচ্চাটার নাম রাখে হাড়িহারা ভিরামাল্লু। এরপর কেটে যায় কয়েক বছর। একদিন আওরঙ্গজেব তার সৈন্যদল নিয়ে অ্যাটাক করে একটা রাজ্যে। সবাইকে মেরে দিয়ে বেঁধে ফেলে এক নবাবকে। আসলে ইনি আওরঙ্গজেবেরই ভাই। বাবার বড় ছেলে হওয়াতে সেই এই রাজ্যটা পেয়েছিল। তবে এটা মানে না আওরঙ্গজেব। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে ওর মাথাটাই দেহ থেকে আলাদা করে ফেলে। নিজের রক্তের ভাইকে কিভাবে মারতে পারে সে? আসলে আওরঙ্গজেব এতটাই পশু ছিল যে নিজের ভাইকে মারতেও সে একটুও দ্বিধাবোধ করে না। তারপর ওর বাবার কাছে একটা বক্সে করে গিফট পাঠায়। বক্সটা খোলার পর তো ওনার অনেক বাজে অবস্থা হয়ে যায়, কারণ এর মধ্যে ছিল ওরই এক ছেলের কাটা মাথা। আর এই জঘন্য কাজটা করেছিল ওর আরেক ছেলে। পরদিনই আওরঙ্গজেব বাবাকে বন্দি করে আনে। এই গোটা দেশে সে একই ধর্ম করতে চায়, তবে বাবা এটার বিপক্ষে। আরো বলে, কুদরত বলেও কিন্তু একটা জিনিস আছে, বেশি করলে এমন কেউ আসবে যে তোকে একদম পিষে ফেলবে। কিন্তু কিছুই কেয়ার করে না আওরঙ্গজেব। সে যেটা চায় সেটা সে করেই তারপর দম নিবে। অন্যদিকে দেখা যায় একটা হীরার ব্রোকারকে বিদেশে একজন বায়ারকে নিয়ে এসেছে হীরা বিক্রি করার জন্য। ওকে নিয়ে যখন ঘোরাঘুরি করছিল তখন ওদের মাথার উপর দিয়ে একটা চিলও ঘুরছিল। এটাতে সবাই বুঝে যায় যে কোনো একটা ঝামেলা তো আছে। তারপর পরই সেখানে অ্যাটাক করে বসে ভীরা। ওকে দেখেই ব্রোকারটা বলে ওঠে, তুমি যেন না আসো এই জন্য আমি তো পূজাও করেছিলাম, তারপরে তুমি কিভাবে চলে এসেছো? কিন্তু এবার আর কোনো সমস্যা নেই, কারণ এবার ইংরেজ তার দলবল নিয়ে এসেছে। এবার তুমি এখান থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। তারপর পরে ওরা সবাই মিলে অ্যাটাক করতে শুরু করে ভীরাকে, কিন্তু কিছুতেই ওরা ভীরার গায়ে লাগাতে পারছিল না। তখন ভীরা ওদেরকে মারতে শুরু করে দেয়। ওদের সবাইকে বেধম মার দিচ্ছিল ভীরা। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার ফাইট। তারপর এক পর্যায়ে ভীরা সেই ইংরেজ বায়ারকেও ধরে নিয়ে উপরে একটা জায়গায় চলে আসে। ওর কাছে থাকা সবগুলো হীরা নিয়ে নেয়, আর ওকে ওখানে রেখেই ঝাঁপ দেয় পানির মধ্যে। ভীরাকে আর কেউই খুঁজে পায় না ওখানে। কিছুক্ষণ পরেই দেখা যায় ব্রোকারটা একটা বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিল। ঘুরতে ঘুরতে একটা দোকানের মধ্যে এসে পৌঁছে সেই ব্রোকারটা। একটা তলোয়ার দেখতে থাকলে তখন সেখানে চলে আসে ভীরা। তারপর সে ভীরাকে বলে, আমার হীরাগুলো কই? তখন ওকে হীরাগুলো ধরিয়ে দেয় ভীরা, আর এটার বিনিময়ে ওকে কিছুটা টাকা দেয়। কিন্তু ওদের মধ্যে যেমনটা ডিল হয়েছিল সেই পরিমাণ টাকা দেয়নি ওই ব্রোকারটা। এটা যখন জিজ্ঞেস করে ভীরা, তখন সে জানায়, এটা তো তোমার কোনো সৎ কামায়ের টাকা নয়, তুমি তো এটা চুরি করেছো, তো যা দিয়েছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। তারপর সেই ব্রোকারটা ওখান থেকে চলে যেতে থাকলে ভীরা বলে, তুমি আমাকে যেই টাকা দিয়েছো এটা তো অনেক বেশি, কারণ তোমার কাছে যে পুটলা আছে ওটার মধ্যে তো শুধু কয়লা। তখন ওই ব্রোকারটা পুটলিটা খুলে দেখে ওর মধ্যে কয়লা, এবং সে অবাক হয়ে যায়। তারপর সে ভীরাকে তার বাকি টাকাগুলো দিয়ে দেয়। তখন ভীরাও আসল হীরাগুলো ওকে দেয়। সেখান থেকে ভীরা যখন বের হয় তখন কেউ একজন বোরকা পরে ওকে ফলো করছিল। অনেকক্ষণ এভাবে ফলো করার পর হঠাৎ করে ভীরা ওকে ধরে ফেলে আর জিজ্ঞাসাবাদ করতে থাকে।
তুমি কে আর কেনই বা তুমি আমার পিছা করছো? তখন সেই লোকটা বলে, আমি ছোট মহারাজের দরবার থেকে এসেছি, আপনাকে সে তলব করেছে। প্রথমে তো কিছুতেই ভীরা যেতে চায় না সেখানে, কিন্তু লোকটা অনেক করে জোরাজুরি করাতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় ভীরা। এদিকে দেখা যায় একটা রাজদরবারের শ্রমিকদের মজুরি পরিশোধ করা হচ্ছিল। সেখানে সবাইকে অনেক কম খাবার দেওয়া হচ্ছিল। আসলে এত কম খাবারে কোনো পরিবারেরই বেঁচে থাকা পসিবল না। আর সবাই তো রাজাদের জন্যই কাজ করত, মানে ওদের যে হীরার মাইনিংটা আছে সেখানেই কাজ করতোই সবাই। তারপরেও রাজারা কাউকেই ঠিকঠাক মতো খাবার দিচ্ছিল না। এই ব্যাপারগুলোতে একটা পরিবার রাজার বিরোধিতা করে বসে। এটা থেকে তো অনেক রেগে যায় রাজা, আর বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আরো বেশি খাবার দিব, তবে এই জন্য তোমাদের একটা কাজ করতে হবে। তোমরা টোটাল থাকবা 15 জন, আর আমার পালোয়ান থাকবে মাত্র 3 জন। তোমরা যদি সবাই মিলে ওদেরকে হারাতে পারো তাহলেই তোমরা অনেক বেশি খাবার পাবে। এটা শুনে সবাই যখন ওই পালোয়ানগুলোর দিকে তাকায় তখন তো অনেক ভয় পেয়ে যায়, কারণ ওরা সবাই ছিল সুঠাম দেহের অধিকারী, আর সবসময় ওরা ফাইট নিয়েই ব্যস্ত থাকতো। আর ওরা তো সবাই গ্রামের মানুষ, ওদের সাথে কোনোভাবেই পেরে উঠবে না ওরা। তারপর ওরা কেউই আর এই ফাইটটা করতে চায় না। কিন্তু রাজা সাফ সাফ জানিয়ে দেয় যে যদি তোমরা এখন ফাইট আর না করো তাহলে একটা দানাও পাবে না তোমরা। এতে বাধ্য হয়ে ওরা 15 জন মিলে নেমে পড়ে ফাইটে। ওদের মধ্যে বৃদ্ধ এবং বাচ্চাও ছিল। তারপরে কোনো উপায় তো নেই, শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। আসলে ওদের বডি দেখেই তো বোঝা যাচ্ছিল যে গ্রামের খেটে খাওয়া মানুষরা কোনোভাবেই পেরে উঠবে না। আর হয়ও ঠিক তেমনটাই। ওদের সবাইকে এক এক করে মারতে শুরু করে দেয় পালোয়ানরা। কিছুক্ষণের মধ্যে সবাইকেই মেরে দেয়। এখন শুধু বাকি আছে দাদা, নাতি এবং ছেলে। ওদের 3 জনকেও ধরে ফেলে 3টা পালোয়ান, আর ওদেরকেও মেরে খুব বাজে অবস্থা করে ফেলে। ঠিক ওই সময় ওই লোকটা ভীরাকে নিয়ে চলে আসে রাজদরবারে। সে এসেই এই ব্যাপারগুলো দেখতে পায়, আর একদমই সে মেনে নিতে পারছিল না। তারপর এক সাইডে গিয়ে দাঁড়ায় এবং দেখতে শুরু করে। প্রথম রাউন্ড শেষ হয়ে গেলে অন্য কেউই আর ফাইট করতে চাচ্ছিল না, কিন্তু রাজাও ছিল নাছোড়বান্দা। সে সবাইকে বলে দেয় যে যদি তোমরা ফাইট করো তাহলেই তোমরা শুধুমাত্র খাবার পাবে, আর যদি ফাইট না করো তাহলে তোমরা এক দানাও খাবার পাবে না। এটাতে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং কাকুতিমিনতি করতে থাকে রাজার কাছে, কিন্তু কিছুতেই মানছিল না রাজা। ঠিক তখনই ভীরা বলে ওঠে, আচ্ছা আমি যদি ফাইট করি তাহলে? প্রথমে তো কেউ রাজি হচ্ছিল না ওকে ফাইট করতে দিতে, তবে রাজা বলে যে ঠিক আছে, ও ফাইট করতে চাচ্ছে, করুক না, কোনো সমস্যা নেই। যখন ভীরা সেখানে থাকা সবাইকে ওর সাথে ফাইট করতে বলে তখন কেউই রাজি হয় না। এক পর্যায়ে ভীরা বলে, আমি একাই ফাইট করব। তখন রাজা জানায়, এটা কি পসিবল? তুমি একা হয়ে 3 জন পালোয়ানের সাথে কিভাবে লড়বে? এটা শুনে হাসতে হাসতে ভীরা জানায়, 3 জন কেন, যদি 15 জন আসে তাতেও কোনো সমস্যা নেই। তারপর পরই সেখানে থাকা যতগুলো পালোয়ান ছিল সবাই এসে দাঁড়িয়ে যায়। শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। প্রথম থেকেই পালোয়ান সবাইকে মারতে শুরু করে দেয় ভীরা। এতগুলো পালোয়ান মিলে ভীরার সাথে একদমই পেরে উঠছিল না। এদিকে ফাইট চলতে থাকলে হঠাৎ করে একজন গিয়ে ডাক দেয় একটা মেয়েকে, ওর নাম পঞ্চমী। তারপর সেও এসে ফাইটটা দেখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সকল পালোয়ানদেরকে মাটিতে ফেলে দেয় ভীরা, আর জিতেও যায় সে। তখন রাজা বলে, সকল খাবারই তোমার, যাও তুমি এগুলো নিয়ে চলে যাও। কিন্তু ভীরা এগুলো কিছুই চায় না, আর এইগুলো সে গ্রামের লোকদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে বলে। তখন রাজা বলে, তাহলে তোমার কি থাকলো, তুমি ফাইটটা কেন করলে? এটা শুনে ভীরা জানায়, ওরা খুশি থাকলে আমিও খুশি, সাথে আমার আর একটা রিকোয়েস্ট আছে। রাজার চোখের সাথে চোখ মেলাতে চাই। রাজাও পারমিশনটা দিয়ে দেয়। তবে ভীরা বলে যে না, শুধুমাত্র আমি একা নই, এখানে যারা কাজ করে তারা সবাই, কারণ ওদেরও তো এই জিনিসটা দেখা উচিত যে তারা যার জন্য কাজ করে তার শুধু পাই নেই, তার মাথাও আছে। তখন না চাওয়া সত্ত্বেও ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় রাজা। সবাই আস্তে আস্তে চোখ উঠায়। প্রথমবারের মতো সবাই তাদের রাজাকে দেখছে একদম চোখে চোখ রেখে। তেমন ভাবেই ভীরাও যখন ওদিকে তাকায় তখন তার চোখ গিয়ে পড়ে পঞ্চমীর দিকে। ওকে দেখে তো একদম মুগ্ধই হয়ে যায় ভীরা, আর বারবার ওর দিকেই তাকাচ্ছিল। পঞ্চমীও কেন যেন ওর দিক থেকে নজর সরাতেই পারছিল না। সন্ধ্যাবেলাতে ওরা 4 জন মিলে কথাবার্তা বলতে শুরু করে। আসলে ভীরাকে এখানে যে কারণে ডেকে আনা হয়েছিল। আমরা এত কষ্ট করে হীরা বের করি, কিন্তু যখনই কোনো বড় মাপের হীরা পাওয়া যায় তখন সেটা চলে যায় সুলতানের কাছে। কষ্ট করছি আমরা, আর সেটা ভোগ করছে ওরা। তো এজন্যই তোমাকে প্রয়োজন আমাদের। আগামী 2 দিন পরে একটা হীরা ডেলিভারি আসে। সেখানে 12 পিস বড় মাপের হীরা থাকবে, সাথে থাকবে প্রায় 100-র মতো গার্ড। তো তোমার কাজ এটাই হবে যে ওই হীরাগুলোকে ওই গার্ডদের চাকমা দিয়ে সেগুলো উধাও করে দেওয়া। তারপর পাশেই একটা বাজারে যাবে, সেখানে আমাদের লোক থাকবে, ওই কালেক্ট করে নেবে তোমার থেকে হীরাটা। আর তোমার এই কাজের জন্য তুমি পাবে বড় মাপের একটা হীরা। তবে রাজাদের এই ডিলে কোনোভাবেই রাজি হয় না ভীরা। সে বলে, কাজটা আমি করতে পারি, কিন্তু 2টা হীরা লাগবে আমার। প্রথমে না না করতে থাকলেও শেষমেশ রাজি হয়ে যায় রাজারা, কারণ অন্য কোনো তার উপায়ও নেই। আর ভীরা ছাড়া অন্য কারোরই এই সাহস নেই এই হীরাগুলো চুরি করার। এই 2 দিন ভীরাকে এই রাজপ্রাসাদেই থাকতে হবে।
একটা সন্ধ্যাবেলায় ভীরা যখন ঘোরাঘুরি করছিল তখন হঠাৎ করে ওর চোখ গিয়ে পড়ে পঞ্চমীর দিকে। একটা রুমের মধ্যে নাচতেছিল পঞ্চমী। অনেকক্ষণ ধরে ওকেই দেখছিল ভীরা। অনেকক্ষণ ধরে সেখানে থাকার পরে ওর দায়িত্বে থাকা লোকটা ওকে ধরে নিয়ে চলে আসে রুমের মধ্যে। তখন ওকে অনেক করে বোঝায় লোকটা, দেখো তুমি এমন করো না, আর যদি এমনই করতে থাকো তাহলে তোমার সাথে সাথে আমারও গর্দান যাবে। ওই লোকটা ভীরাকে এই সব কিছু বোঝাচ্ছিল। ঠিক তখনই ভীরা ওকে ঘরের মধ্যে আটকে রেখেই চলে যায়। দেখা যায় নাচানাচি শেষ করে সে পঞ্চমী তার গহনাপাতি খুলছিল। ঠিক তখনই সেখানে চলে আসে ভীরা। ওকে দেখেই তো চমকে ওঠে পঞ্চমী। তখন ভীরা ওর কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু কোনো কথাই বলে না পঞ্চমী। তারপর সে বারবারই বলতে থাকে, তুমি যদি আমাকে পছন্দ নাই করবে তাহলে আমার দিকে তুমি সারাক্ষণ কেন তাকিয়েছিলে? তবুও কিছুই বলে না পঞ্চমী। ঠিক তখনই ওই জায়গাটায় পঞ্চমীকে খুঁজতে খুঁজতে চলে আসে রাজা। আর ইতিমধ্যে ভীরাও পালিয়ে গেছে। রাজা সেখানে এসেই পঞ্চমীর গলা চেপে ধরে, তোকে আমি এতক্ষণ ধরে ডাকছি আর তুই কই ছিলি? একমাত্র তোকে আমি বিয়ে করবো এর জন্যই তোর গায়ে আমি হাত দেই না, না হলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। তোর জন্য এটাই ভালো হবে যে সবসময় আমার চোখে চোখে থাকবি। এটা বলেই সেখান থেকে চলে যায় রাজা। তারপর পরে আবার সেখানে চলে আসে ভীরা। আর পাশ থেকে লুকিয়ে লুকিয়ে সব বিষয়গুলো দেখছিল সে। তখন পঞ্চমীকে এই ব্যাপারগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আসলে আমি নর্তকী, ছোটবেলা থেকেই নাচ গান করেই আমি আমার দিন কাটাচ্ছিলাম। এমনই একদিন আমার নাচ দেখে সেটাতে মুগ্ধ হয়ে যায় রাজা, আর আমাকে কিনে নিয়ে চলে আসে। আমার সারা জীবন হয়তো বা এভাবেই কাটবে, তো প্লিজ তুমি কি আমাকে বাঁচাতে পারবে? আমাকে কি তুমি নতুন দুনিয়ায় নিয়ে যেতে পারবে, যেখানে থাকবে না কোনো রাজা, থাকবো শুধু আমি আর তুমি? ওর মুখে এমন কথা শুনে ওকে কথা দিয়ে দেয় ভীরা, যেদিন সে হীরা চুরি করবে সেদিন ওকেও নিয়ে পালিয়ে যাবে। এদিকে দেখাচ্ছে একটা বাজারের মধ্যে একটা লোক খেলা দেখাচ্ছিল। সেটাতে সবাই এসে টাকা ধরছিল, কিন্তু শেষমেশ পেয়ে যায় একজন লোক। তখন সেখানে থাকা সবাই বলতে থাকে যে এরা হয়তো বা ফ্রড, দুজনেই একসাথে কাজ করে এবং আমাদের সবাইকেই লুটেছে ওরা। কিন্তু ওদের মুখে এমন কথা শুনে ওদের দুজনের মধ্যেই লেগে যায় ঝামেলা। কেউ যেন কাউকে সহ্যই করতে পারে না। ওদের এমন ব্যবহার দেখে সেখানে থাকা সবাই বুঝে যায় যে এরা কোনোভাবেই একসাথে থাকতে পারে না। তারপর সবাই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই ওরা আবার একসাথে মিলিত হয়। টাকার সাথে ওরা একটা চিঠির মতো কিছু একটা পায়। সেখানে লেখা ছিল সারা জীবন কি মানুষকে ধোকাই দিবে, নাকি বড় কিছু করার স্বপ্ন আছে? যদি থাকে তাহলে এই জায়গাটায় চলে এসে সময় মতো। এদিকে দেখা যায় একটা জেল, সেটার একটা সেলের মধ্যে একটা কয়েদিকে খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার সময় কিছু একটা ঢুকে যায় ওর মুখের মধ্যে। সেটা বের করে দেখতে পায় একটা চিঠি। সেটাতে লেখা ছিল, সারা জীবন কি মানুষ কেমন চাকমাই দিয়ে যাবে, নাকি জীবনে বড় কিছু করার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে এই জায়গাটায় চলে এসে সময় মতো। অন্যদিকে দেখা যায় একটা ফাইটিং রিংয়ে মারামারি হচ্ছিল। মানুষ এখানে অনেক উপভোগ করছিল। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় একটা ফাইট। এখন আবারও নতুন ম্যাচ শুরু হবে। তখন এক বিদেশি ফাইটারের সাথে ফাইট করার জন্য ডেকে আনা হয় এক পাঠানকে। সুঠাম দেহের অধিকারী ছিল এই পাঠান। তখন ওর জন্যই বেশি টাকা দেয় মানুষ। শুরু হয়ে যায় ফাইট। মারামারির এক পর্যায়ে পাঠান মারতে যাবে, ঠিক তখনই ওর কেয়ারটেকার বলে ওঠে, যদি তুমি টাকা চাও তাহলে মার খাও। এটা শুনে পাঠানটা মার খেতে শুরু করে। কিছুক্ষণ মার খাওয়ার পরে হঠাৎ করে ওর কাছে একটা চিঠির মতো জিনিস চলে আসে। সেটাতে লেখা ছিল, সারা জীবন কি টাকার জন্য এভাবে মারই খেয়ে যাবে, নাকি জীবনে বড় কিছু করার স্বপ্ন আছে? যদি থেকে থাকে তাহলে এই জায়গাটায় সময় মতো চলে এসো। পরদিন সকালবেলাতেই দেখা যায় একটা জায়গায় চলে আসে ওরা চারজনই, কিন্তু আশেপাশে কোথাও ভীরাকে দেখতে পায় না। কিছুক্ষণ পরেই গাছের একটা ডালের সাথে একটা কাগজ বাঁধা দেখতে পায়। সেটা খুলতেই দেখে একটা চিত্রকর্ম। এখানে যে ছবিটা আঁকা ছিল এটা হলো সামনের ছবিটা। তখন ওরা সবাই মিলে ওই দরজাটা দিয়েই ভেতরে প্রবেশ করে। গিয়েই দেখতে পায় ওদের জন্য অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। এগুলো দেখে তো ওরা অনেক খুশি হয়ে যায়। তারপর পরে সেখানে এন্ট্রি নেয় ভীরা। সবাইকে যার যার পছন্দের খাবার দিতে থাকে। আসলে তোমাদের এক একজনের এক একটা পছন্দ, এর জন্য তোমাদের জন্য আলাদা আলাদা খাবার প্রস্তুত করা হয়েছে। তোমাদের যত প্রয়োজন তোমরা খাও, কোনো সমস্যা নেই। তখন ওরা সবাই খুব মজা করে খেতে শুরু করে। অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পরে মোটামুটি শেষ হয়ে যায় ওদের খাওয়া। তখন ওরা জিজ্ঞেস করে, আসলে কাজটা কি? অবশ্যই তুমি আমাদেরকে এখানে খাবার জন্য শুধু ডেকে আনোনি, তাই না? তখন ভীরা ওদেরকে বলতে থাকে আগে ঘটে যাওয়া সকল কাহিনী, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি কি হয়েছিল সব ঘটনা খুলে বলে। ওদেরকে যে হীরা চুরি করতে হবে, সাথে পঞ্চমীকেও বাঁচাতে হবে। এই সব কাহিনী শুনে ওরা সবাই রাজি হয়ে যায় কাজটা করার জন্য। পরদিনই দেখা যায় হীরাগুলো নিয়ে সুলতানের উদ্দেশ্যে রওনা করে। সারাদিন কাটার পরে একটা জায়গায় এসে রাত্রি হয়ে যায়। এই জায়গাটাতেই নেমে ওরা আজকের মতো রাত কাটাবে। রাজা ওখানে নেমেই বারবার চিন্তা করতে থাকে যে ভীরা কি এখানে এসেছে, আর এতগুলো সৈন্যকে ফাঁকি দিয়ে সে কি চুরিটা করতে পারবে? কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সুলতানের সৈন্যগুলোর সাথে মিশে যায় হীরার হায়ার করা চারজন লোক।
আর তাদের রোল অনুযায়ী কাজ করতে শুরু করে। ওরা দুজনে মিলে গাড়িগুলোতে পাউডার ধামাকা লাগাচ্ছিল। এদিকে দেখা যায় পঞ্চমী একা একাই একটা রুমের মধ্যে চলে আসে আর বারবার ভীরার কথাই ভাবতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে ভীরা। তোমাকে আমি একবার কথা দিয়েছি যে আমি আসবো, তো আমি এসেছি। ভীরার কথা কখনো দুই রকম হয় না। তোমাকে আমি কথা দিয়েছি যে রাজার হাত থেকে তোমাকে বাঁচাবো, আমি তোমাকে বাঁচিয়েই তারপর দম নিব। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে সেই দিক দিয়ে যাচ্ছিল রাজা। তখন ভীরা গিয়ে ওর সাথে কথা বলে। রাজা বারবারই জিজ্ঞাসা করছিল তুমি আসলে কি পারবে, তবে ভীরা বলে যে এটা কোনো ব্যাপারই না আমার জন্য। কিছুক্ষণই ওদের মধ্যে কথাবার্তা হওয়ার পরে বাইরে চলে আসে ভীরা। এখন ওদের প্ল্যানটা এক্সিকিউট করার সময়। তারপর পরই ওদের মধ্যকার একজন ওই পাউডার ধামাকাগুলো আগুন লাগিয়ে দেয়। জ্বলতে জ্বলতে যেতে থাকে ওই গাড়িটার দিকে, যেই গাড়িটার মধ্যে ছিল হীরা। হঠাৎ করেই দেখে যে সেখানে কোথা থেকে যেন অনেকগুলো ঘোড়াতে করে সোলজার চলে আসে। তখন ওদের প্ল্যানটা ক্যান্সেল করতে বাধ্য হয় ভীরা। আসলে কিভাবে যেন ওরা জেনে গিয়েছিল যে আজকে রাতেই হীরাটা চুরি হতে চলেছে। এটার জন্য ওরা সিকিউরিটি অনেক বাড়িয়ে দেয়। আর তখনই বের হয়ে পড়ে চারমিনারের উদ্দেশ্যে, কারণ চারমিনারেই ওদের বাকি সৈন্যগুলো আসে। এইসব কিছু ঘটে যাওয়াতে রাজা তো ভেবেই নিয়েছিল যে হয়তোবা ভীরা কাজটা কোনোভাবেই করতে পারবে না। ওদের চারমিনারে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায়। হঠাৎ করে চারমিনারের ওপর থেকে অ্যাটাক করে বসে ভীরা। যে গাড়িটার মধ্যে হীরা ছিল সেটাতে আগুন লাগিয়ে দেয়। তারপর সবার সাথে ফাইট করতে শুরু করে। এতগুলো সোলজার মিলে ওর সাথে কোনোভাবেই বেড়ে উঠছিল না। সাথে ভীরাকে সাহায্য করছিল 4 জন সৈনিক। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। অনেকজন জখমও হয়ে যায়। তারপর এক পর্যায়ে ভীরা সেই আগুন ধরে যাওয়া গাড়িটার ভেতরে ঢুকে যায় ওটার নিচ দিয়ে। সেখানে গিয়ে ওই বক্সটা খোলে। তারপর ওর মধ্যে থাকা হীরাগুলো নিয়ে একটা পুটলিতে বাঁধে আর সেটা নিয়েই বাহিরে বের হয়ে আসে। হীরাগুলো নিয়েই আবারও শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ মারামারিটা চলার পরে ভীরা এসে পড়ে রাজার গাড়ির ভেতরে। তখনই সে হীরাগুলো ওকে ধরিয়ে দেয়, কিন্তু কোনোভাবেই এখানে এগুলো নিতে চায় না রাজা। আর বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। কেউ যদি জানতে পারে যে তোমার আমার কোনো রকমের কোনো কানেকশন আছে তাহলে আমার ঘরদানটাই চলে যাবে। তখন চিন্তা করতে থাকে ভীরা আর এক পর্যায়ে রাজাকে গাড়ি থেকে বের করে দেয়। তারপর ঘোড়ার গাড়িটা নিয়ে চলে যেতে থাকে। ওর মধ্যে ছিল পঞ্চমী। কিছু দূর যাওয়ার পরে ওর সামনে অনেকগুলো সোলজার চলে আসে আর অ্যাটাক করতে থাকে ওদেরকে। তারপর ওদের সাথে গিয়ে আবারও ফাইট করতে শুরু করে ভীরা। অনেকক্ষণ ফাইট করার পরে এবার পালানোর পালা। পঞ্চমীকে ধরে নিয়েই পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটা ছাদে চলে আসে ওরা। সেখানে আগে থেকে একটা ঘোড়া অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল। সেই ঘোড়াটার উপরে তুলে বসায় পঞ্চমীকে। সাথে সাথেই পঞ্চমী ওই হীরার পোটলাটা দিয়ে মারে ভীরাকে। এটাতে ছাদ থেকে পড়ে যায় ভীরা। তখন সেখানে থাকা সোলজারগুলোকে ধরে ফেলে। আসলে এই সবকিছু পঞ্চমী আগে থেকেই প্ল্যান করেছিল। তারপর পরই ভীরাকে ধরে নিয়ে চলে আসা হয় কুতুব শাহর দরবারে। আসলে ভীরা যে হীরাগুলো চুরি করার চেষ্টা করেছিল সেগুলো কুতুব শাহেরই। ওর পোষা একটা বাঘও ছিল। তারপর পরই এন্ট্রি নেয় কুতুব শাহ। তোমার কত বড় সাহস যে তুমি কুতুব শাহের মালে হাত দাও? তারপরে তুমি এখনো কেন বেঁচে আছো তুমি জানো? কুতুব শাহ যখন ওর সাথে কথা বলছিল তখন ওর আরো 2 জন উজির চলে আসে আর অনেক করে কথা শোনায় ভীরাকে। এটা সেটা বলার পরে এবার কাজের কথায় আসে। আসলে তোমাকে যে কারণে জীবিত রাখা হয়েছে এবং এখানে আনা হয়েছে, আমাদের এই অঞ্চলের শান ছিল কোহিনূর হীরা, কিন্তু সেটাকে চুরি করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তো সেটাকে তোমারই চুরি করে আনতে হবে। আর এটার বিনিময়ে তুমি পাবে একটা হীরার পুরো মাইনিং। এখন ওই হীরার মাইনিংটা তুমি মানুষদেরকে দান করবে নাকি তোমার নিজের কাছে রেখে দেবে এটা তোমার ব্যাপার। ওদের মুখে এমন কথা শুনে তো ভীরা বুঝে যায় যে কোহিনূর হীরাটার মূল্য তাহলে অনেক বেশি, যে কারণে কুতুব শাহ তার পুরো একটা হীরার মাইনিং আমাকে দিয়ে দিতে চাইছে। কিন্তু কুতুব শাহ জানায় যে না, এটা আসলে আমাদের শান, মান, সম্মান, এর জন্য যে কোনো মূল্যেই সেটা আমার চাই। তখন ভীরা বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আপনার কোহিনূরটা পেয়ে যাবেন। তখন কুতুব শাহকে ওয়ার্নিং দিয়ে বলে যে তুমি যেটা যতটা সহজ মনে করছো অতটা সহজ নয়, কারণ এখন সেই সিংহাসনে বসে আছে আওরঙ্গজেব, আর তার থেকে নিষ্ঠুর শাসক একটাও তুমি দেখতে পাবে না। এই কাজটা করতে গিয়েছিল 7 জন হিরো, কিন্তু কেউই আর জীবিত ফিরতে পারেনি। তো আওরঙ্গজেবের চোখ ফাঁকি দিয়ে হীরাটা নিয়ে আসা অতটা সহজ হয়ে উঠবে না। তারপরেও কাজটা করতে চায় ভীরা। কুতুব শাহর পক্ষ থেকে 2 জনকে পাঠানো হয়। একজনের নাম ছিল উলফাম খান আর অন্যজন আলফোন্স। তারপর ওরা 3 জনই বেরিয়ে পড়ে। ঘোড়া নিয়ে কিছুদূর যাওয়ার পর একটা জায়গায় এসে দাঁড়ায় ওরা। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন সৈন্যসহ একজন লোক আসে। তারপর গুলফামের হাতে একটা নোট ধরিয়ে দেয়। আসলে এটা দিল্লিতে যাওয়ার পাস, আর ওদের সাথে এই লোকটাও যাবে। ওনার নাম আব্দুল্লাহ। তখন ভীরা বলে আমার শক্তিশালী নয়, বুদ্ধিশালী প্রয়োজন, এর জন্য আমার সাথে আমার যে লোকজন আছে তারাও যাবে। তারপর বেরিয়ে পড়ে ওর সাথে থাকা লোকজনকে খোঁজার উদ্দেশ্যে। দেখা যায় ওর সাথে থাকা যে 4 জন লোক ছিল ওরা তো হায় হুতাশ করতে থাকে, এটা ভেবে যে হয়তোবা মারা গেছে ভীরা। তারপর হঠাৎ করে সেখানে চলে আসে ভীরা। ওকে দেখেই তো একদম হকচকিয়ে যায় ওরা সবাই।
প্রথমে তো ওরা মনে মনে ভেবে নিয়েছিল যে হয়তো এটা ভীরার ভূত, কিন্তু ভীরা এসে একজনকে চড় মারতে মারতে বুঝিয়ে দেয় যে না, আমি আসলে মানুষই। তারপর ওদেরকে সবকিছু খুলে বললে ওরাও যেতে চায় ভীরার সাথে। কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজার জন্য কাজ করা সেই লোকটিকেও ধরে আনা হয়। আসলে সেই রাজার সাথে পরিচয় করে দিয়েছিল ভীরাকে, এর জন্য ওকে শাস্তি পেতে হয়েছিল এবং জেলেও যেতে হয়েছিল। তারপর পরই টোটাল 9 জন মিলে বেরিয়ে পড়ে, উদ্দেশ্য দিল্লি। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা একটা জায়গায় এসে পৌঁছে। এখানে এসেই তার ঘোড়াটা থামায় ভীরা। অনেকক্ষণ সেখানে কিছু একটা পর্যবেক্ষণ করছিল। তারপর গুলফামকে বলে এই রাস্তা দিয়ে আমাদের কোনোভাবেই যাওয়াটা উচিত হবে না, সামনে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। এর জন্য আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাই। তবে কে শোনে কার কথা? গুলফাম কোনোভাবেই অন্য দিক দিয়ে যেতে রাজি হয় না, কারণ অন্য দিক দিয়ে গেলে ওদের আরো 20 ক্রোশ বেশি সফর করতে হবে, আর সময় মতো ওরা কোনোভাবেই দিল্লিতে পৌঁছতে পারবে না। এর জন্য পাহাড়ি রাস্তা দিয়ে ওরা যেতে শুরু করে। অনেকক্ষণ ধরে ওরা এই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই দেখা যায় উপরে পাহাড় থেকে পাথর ভেঙে নিচের দিকে পড়ছিল। এই ব্যাপারগুলোতে সবাই তো অনেক আতঙ্কিত হয়ে যায়। যেতে যেতে হঠাৎ করেই গুলফাম তার ঘোড়াটা থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে, কিন্তু সে ঘোড়ার দড়িটা ধরে ফেলে এবং কোনো রকম বেঁচে থাকে। তারপর পরে বড় মাপের একটা পাথর ওই দিকেই আগাচ্ছিল। সাথে সাথেই ভীরা যায় ওই দিকে এবং চোখের পলকে ওকে বাঁচিয়ে নেয়। একটুর জন্য বড় মাপের একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ওরা, আর মৃত্যুর হাত থেকে বেঁচে গেল গুলফাম। এই ব্যাপারগুলোতে সবাই থমকে যায়। আসলে ভীরা যেটা বলেছিল সেটা সত্যই হয়ে গেল, কিন্তু সেইগুলো কিভাবে জানলো এটা কিছুই বুঝতে পারছিল না ওখানের কেউই। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে তারপরে আবার ওরা জার্নিটা রিজিউম করে। যেতে যেতে এক পর্যায়ে রাত হয়ে যায়। তারপর ছোট্ট একটা পাথরের নিচে ওরা ক্যাম্প করে বসে। আজকের রাতটা ওরা এখানেই থাকবে। তখন গুলফাম ভীরাকে বলে তোমরা সবাই ঘুমিয়ে যাও, অর্ধেক রাত পাহারা দিব আমি, আর বাকি অর্ধেক রাত পাহারা দিবে আলফোন্স। তখন সবাই গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়েও যায়। এভাবে রাতটা খুব ভালোভাবেই কেটে যায় ওদের। ভোরের দিকে দেখা যায় গুলফামও ঘুমিয়ে গেছে। এখন পাহারায় কেউ নেই। তবে হঠাৎ করে কিছু একটার উপস্থিতি টের পেয়ে ঘুম ভেঙে যায় গুলফামের। খেয়াল করে দেখতে পায় ভীরা ওর জায়গাতে নেই। কিছুক্ষণের মধ্যেই ভীরা কোত্থেকে যেন আসে এবং ওর মুখটা চেপে ধরে, ওকে টু শব্দও করতে বারণ করে। তারপর আস্তে আস্তে ডাক দেয় সবাইকে। দেখা যায় ঝোপের ওপাশ থেকে কয়েকটা নেকড়ে আসছিল। এগুলো দেখে সবাই তো অনেক ভয় পেয়ে যায়, আর গুলফাম তো তার বন্দুকটা বের করে ফেলে। নেকড়েগুলোকে মারার জন্য সে প্রস্তুত, কিন্তু ওকে কিছুতেই গুলি চালাতে দেয় না ভীরা। এমনকি গুলফাম এবং আলফোন্সের সাথে খানিকটা হাতাপায়ও করে সে। তারপরে ওদেরকে কোনোভাবেই গুলি করতে দেয় না। কিছুক্ষণের মধ্যে নেকড়েগুলো ওদের অনেকটাই কাছে চলে আসে। তখন হাতে এক টুকরো আগুন নিয়ে ভীরা যায় ওই নেকড়েটার কাছে, গিয়ে নেকড়েটার চোখে তাকায়। অনেকক্ষণ ওরা এভাবেই থাকে। নেকড়েটা ভীরার চোখে তাকিয়েছিল এবং ভীরাও নেকড়েটার। কিছুক্ষণ পরে হঠাৎ করে নেকড়েগুলো শান্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তারপর ভীরা ওদের কাছে আসলে ওরা জিজ্ঞেস করে কিভাবে নেকড়েগুলো চলে গেল এখান থেকে, এই কাজটা তুমি কেমনে করলে? প্রথমে তো ওদের সবার সাথে অনেক করে মজা নেয় ভীরা, আর নেকড়ের সাথে কি কি কথোপকথন হয়েছে এগুলো নিয়ে একটা সুন্দর গল্পও বলে। কিছুক্ষণ মজা নেওয়ার পরে তারপর আসল সত্যটা জানায় ভীরা। নেকড়েদেরকে আমি বলেছিলাম যে আমরা তোমাদের মারতে আসিনি, তো তোমাদের কোনো ভয় নেই, আমরা একটা কাজে এখানে এসেছিলাম। এটা বলাতে ওরা বুঝতে পেরে এখান থেকে চলে গিয়েছে। ভীরার মুখে এইসব কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ও পশু পাখির সাথেও কথা বলতে পারে, এই শক্তি তো অনেক শুদ্ধ পুরুষদের মধ্যে ছিল। তারপর ওরা আবারও ওদের যাত্রাটা শুরু করে। যেতে যেতে একটা বাজারের মধ্যে এসে পৌঁছে ওরা। সেখানে গিয়েই একটা দোকানে একটা উড়না দেখতে পায় ভীরা। আসলে এটাতে করেই হীরাগুলো চুরি করেছিল সে, আর এটা সহই ওকে ধোকা দিয়ে পালিয়েছিল পঞ্চমী। তখনও বুঝতে পারে যে পঞ্চমীও হয়তোবা আশেপাশেই আছে। তারপর দোকানি মহিলাটাকে জিজ্ঞেস করে চলে আসে একটা জায়গায়। দেখতে পাই এখানে পঞ্চমী নাচানাচি করছিল আর মানুষদেরকে লুটার প্ল্যান করছিল। কিছুক্ষণের মধ্যেই সামনে চলে আসে ভীরা। ওকে দেখে তো পঞ্চমী অনেক ভয় পেয়ে যায় আর পালাতে যায়, কিন্তু ওকে ধরে ফেলে ভীরা আর বলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম, আর এটার দাম তুমি এইভাবে দিলে? তখন পঞ্চমী বলে আসলে আমরা যারা নর্তকে আমাদের জীবন ভালোভাবে কাটানোর জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন, এই জন্যই তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এই হীরাগুলো হাতে এনেছিলাম আমি। এই কথাটা শুনে ভীরার মন অনেক খারাপ হয়ে যায়। তারপরেও সে পঞ্চমীকে ওদের সাথেই নিয়ে যেতে চায়। তুমি আমার সাথে প্রেমের নাটক করেছো তাতে কি হয়েছে, আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছি, তো আমি যেখানে যাবো তোমাকেও সেখানেই যেতে হবে। তারপর ওরা যাত্রা শুরু করে আবারও। যেতে যেতে একটা মরুভূমির মধ্যে চলে আসে ওরা। সেখানে দেখতে পায় একটা বাচ্চা দাঁড়িয়ে আসে। তখন ভীরার থেকে ওর পানির বোতলটা দেখিয়ে দেয় ওই বাচ্চাটা। সাথে সাথে ভীরা তার পানির বোতলটা ওই বাচ্চাটাকে দিয়ে দেয়। সেটা পেয়েই বাচ্চাটা একটা দৌড় লাগায়। এক দৌড়ে সে চলে আসে গ্রামের ভেতরে। সে এসেই ওর মাকে ডেকেই পানির বোতলটা দেয়। তখন মা তার সকল বাচ্চাদেরকে ডাক দেয় আর সবাইকে একটু একটু করে পানি দিতে থাকে। তবে বাচ্চাগুলো পানির জন্য পাগল প্রায় হয়েছিল।
এই জন্য হাতাহাতি করতে করতে একজনের হাত লেগে পানিটা পড়ে যায়। তখন মা গিয়ে ওকে মারতে শুরু করে। এইসব দৃশ্যগুলো ভীরারা সবাই এসে দেখে। তারপর ভীরা গিয়ে মাকে থামায় আর তাদের সবার কাছে থাকা সকল খাবার এবং পানীয় ওদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয়। সবাই তো খাবার এবং পানীয় পেয়ে অনেক খুশি। তারপর এখান থেকে চলে যাওয়ার সময় সবাই মিলে ওদের জন্য দোয়া করে, তোমরা যে কাজের জন্য বের হয়েছো তোমাদের কাজ অবশ্যই সফল হবে। তারপর সেই গ্রাম থেকে ওরা বেরিয়ে পড়ে আবার জার্নিতে। খানিক দূর আসার পরে একটা জঙ্গলের মতো জায়গা দেখতে পায়। সেখানে অনেকগুলো পুরোহিত মিলে একসঙ্গে পূজা করছিল। আসলে বৃষ্টি কামনা করেই পুজোটা করছিল ওরা। তখন ভীরা বলে আজকে বৃষ্টি আসবেই অবশ্যই। ওদের পুজোটা চলতে থাকে। তার পাশেই দাঁড়িয়ে ওরা সবাই মিলে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই আওরঙ্গজেবের লোকজন ওই জায়গার কাছাকাছি চলে আসে আর সেখান থেকে মানুষদেরকে তাড়াতে শুরু করে। সেখানে থাকা সবাই ভয় পেয়ে পালায়, কিন্তু পুরোহিতেরা সেখানেই বসেছিল এবং পুজোই করছিল। কিছুক্ষণের মধ্যে ওরা প্রায় কাছাকাছি চলে এসেছিল। ঠিক তখনই ভীরা একটা তীর নিয়ে সেটাতে আগুন ধরিয়ে ওই দিকেই ছুঁড়ে মারে। সম্পূর্ণ জায়গাটায় আগুন ধরে যায় আর এতে করে আওরঙ্গজেবের লোকেরা আর ওইদিকে আসতে পারে না। তারপর ওরা মনে করে যে এই আগুনেই পুড়ে মারা যাবে হয়তো সকল পুরোহিত। এটা ভেবেই ওরা সবাই চলে যায় ওখান থেকে। তখন গুলফাম বলতে থাকে ওদেরকে তাড়াতে গিয়ে এখন তো সব পুরোহিত মরবে, সাথে আমরাও। তবে ভীরা বলে যে চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টি এখনই চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। গোটা মরুভূমি যেন শান্তির ছোঁয়া পেল। তারপর পরে সেই মেইন পুরোহিতটা চলে আসে ভীরার কাছে এবং ওকে অনেক করে ধন্যবাদ জানায়, সাথে ওর সামনে নিজের মাথাও নত করে। তোমরা যে কাজের জন্য বের হয়েছো তোমরা সেটাতে অবশ্যই সফল হবে। তারপর ওদের থেকে বিদায় নিয়ে আবারও রওনা করে এরা। প্রতিমধ্যে সবাই একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। তখন গুলফাম বলে আসলে তুমি কে? আমার মনে হয় না যে তুমি একটা মামুলি চোর, কারণ একটা চোরের তো এতগুলো ক্ষমতা কোনোভাবেই থাকা পসিবল না। তো সত্য করে বলো যে তুমি কে। তখন ভীরা বলতে শুরু করে সিনেমার শুরুর দিকে যে বাচ্চাটিকে পুরোহিত দম্পতি পেয়েছিল সেটাই আসলে ভীরা। সে যে মন্দিরটায় থাকতো, হঠাৎ করে একদিন সেখানে আওরঙ্গজেবের লোকজন চলে আসে এবং সেখানে থাকা সকলকে মারতে শুরু করে। তারপর তাদের গায়ে থাকা গহনাপাতিও নিয়ে নেয় এবং ওদের মূর্তিগুলো ভাঙতে যায় আর বলতে থাকে কোথায় তোদের ভগবান, ডাক দিয়ে নিয়ে আয়। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ভীরা এবং ওদের সবাইকে বেধম মারতে থাকে। প্রায় সবাইকেই খতম করে দেয় ভীরা, কিন্তু ওদের মধ্যেকার যে মেইন ছিল ওকে ছেড়ে দেয় আর এই খবরটা গিয়ে আওরঙ্গজেবকে দিতে বলে। সেও ঠিক তেমনটাই করে। এই ব্যাপারটা শুনে তো আওরঙ্গজেব প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপর আরো কয়েকজন বলাতে বিশ্বাস হয়ে যায় ওর। তখন আওরঙ্গজেব বলতে থাকে যদি তাকে আমরা না জ্বালাই তাহলে সে কোনোভাবেই আমাদের পিছে আসবে না। তবে এটা আওরঙ্গজেবের সাথে মানায় না। তোমরা অনেকগুলো সৈন্য নিয়ে সেখানে যাও আর পুরো জায়গাটা একদম ধুলোর সাথে মিশিয়ে দাও। সেখানে থাকা সকল মানুষদের মেরে ফেলো। তারপর পরে সেখানে একজন লোক এসে বলে ওই জায়গাটায় 5 জন মেন পুরোহিত আছে। তারা এক একজন এক এক শাস্ত্রে পারদর্শী আর সেই সকল জ্ঞানী ওরা ভীরার মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। এগুলো শুনে তো আরো রেগে যায় আওরঙ্গজেব। সেদিন রাত্রেবেলাতেই মেন পুরোহিতটা কিছু একটা আশার শব্দ শুনতে পায়। তখন সে গিয়ে সবাইকে ডাক দেয় এবং মাটির নিচে থাকা একটা জায়গায় সবাইকে ঢুকিয়ে দেয়। ওরা শুধু মেন 5 জন পুরোহিত বাইরে ছিল। কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় চলে আসে আওরঙ্গজেবের সৈন্যরা। ওখানে কাউকেই খুঁজে পায় না, শুধুই 5 জন পুরোহিতকে ছাড়া। তারপর ওদেরকেই ধরে নিয়ে চলে আসে আওরঙ্গজেবের দরবারে, পেশ করা হয় উনার সামনে। তখন আওরঙ্গজেব এসেই একটা তলোয়ার নিয়ে মেন পুরোহিতকে যায় মারার জন্য। জোরে গিয়ে তলোয়ারটা ওর গলায় লাগে, কিন্তু ওর চোখে একটু ভয় দেখতে পায় না আওরঙ্গজেব। এটা দেখে ওকে আর মারে না সে, আর বলে ঠিক আছে তোমাদের সব জ্ঞান তো তোমরা ভীরার মধ্যে দিয়ে দিয়েছো তাই না, কোনো সমস্যা নেই। যদি তোমাদের সবাইকে জিম্মি করে রাখি তাহলে তো আসবে তোমাদের ভীরা, আর তখনই ওকে খতম করে দিব আমি। তবে মেন পুরোহিতটা আওরঙ্গজেবকে ওয়ার্নিং দেয় নদী আসলে সাগরের দিকে যায় এটা তো স্বাভাবিক, তবে সাগর যদি কোনোদিন নদীর দিকে আসে তাহলে নদীর কি হবে একবার বুঝতে পারছো। তো ভীরা যদি এখানে আসে তাহলে তোমারও সেই একই অবস্থা হবে। এইটুকু বলেই কাহিনীটা শেষ করে ভীরা। আসলে এই কারণেই সে দিল্লিতে যাচ্ছিল, আর প্রথম থেকে এই পর্যন্ত প্রায় সকল কিছুই ছিল প্ল্যান করা। তবে সুলতানের কথা অনুযায়ী সে হীরাটাও নিয়ে আসবে, আর সাথে ওই 5 জন পুরোহিতকেও। তবে এটা অনেক রিস্কি হয়ে যাবে, যে কোনো একটা জিনিস হলে ভালোভাবে আনা পসিবল। তারপরে ওর মুখেই গল্পটা শোনার পরে সবাই রাজি হয়ে যায়। নিজের জানকেও ওদের জন্য কোরবান করতে রাজি ওরা। আবারও যাত্রা শুরু করে ওরা। কিছুক্ষণের মধ্যে ওরা চৌকি থানা নামে একটা জায়গায় চলে আসে। এটাই হলো আওরঙ্গজেবের রাজ্যের প্রবেশদ্বার। এখানে দায়িত্বে রয়েছেন মকবুল নামের একজন লোক। উনি আওরঙ্গজেবের দূরের আত্মীয়। আসলে মকবুল ছিল অনেক নির্দয়, সে মানুষদেরকে মানুষ বলে মনেই করতো না। তো এখান থেকে ওদেরকে 2 ভাগে ভাগ করে তারপর ভেতরে ঢুকতে হয়।
এখানে ঢোকার সময় 2 রকমের সিস্টেম আছে। যারা ওদের ধর্ম তাদের জন্য একটা রাস্তা, আর যারা অন্য ধর্মের তাদের জন্য অন্য রাস্তা। ওদের নিজের ধর্মের যারা ওদের সাথে অনেক ভালোভাবে ব্যবহার করে ওরা, তবে অন্য ধর্মের লোকজনকে ওরা মানুষই মনে করতো না। কিছুক্ষণের মধ্যেই ওরাও গেটের কাছাকাছি চলে আসে। দেখতে পায় মানুষজনের উপর কি পরিমাণ অত্যাচার করছিল ওরা। সবাইকে চেক করা হচ্ছিল, যাদের কাছ থেকে মূর্তি বের হচ্ছিল তাদেরকে মারধর করছিল, আর সেগুলো নিয়ে গিয়ে গলে ফেলছিল। সাথে যাদের কাছ থেকে কোনো রকমের বাদ্যযন্ত্র পাচ্ছিল সেগুলো নিয়ে আগুনে পুড়িয়ে ফেলছিল। মানে এই রাজ্যে নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না, শখও থাকতে পারে না। এসব কিছু দেখে তো ভীরা মনে মনে অনেক রাগান্বিত হয়ে যায়। তবে ওকে কিছুই করতে বারণ করে দিয়েছিল গুলফাম, কারণ এখানে যদি কোনো সিন করে ফেলে তাহলে হয়তো বা দিল্লিতে ওরা পৌঁছাতেই পারবে না। এত কিছু দেখে ওরা চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা মেয়ের কাছ থেকে একটা বক্স খোলে ওরা। সেটার মধ্যে দেখতে পায় ছোট্ট একটা মূর্তি। এটা নিয়ে নিতে চাইলে ওর বাবা মা কোনোভাবেই এটা দিবে না বলে জানিয়ে দেয়। তখন সৈন্যটা ওর বাবাকে অনেক করে মারধর করে। রক্তাক্ত হয়ে পড়ে থাকে মাটিতে ওর বাবা। তারপর সেই মূর্তিটা নিয়ে ওর মা ধরে বসে, কোনোভাবেই সে এটা দিতে চায় না। তারপর একটা সৈন্য যায় ওর মায়ের কাছে এবং ওকেও মারধর করতে শুরু করে। এসব কিছু দেখে ভীরা সহ্য করতেই পারে না, আর শুরু করে দেয় ভীরার তাণ্ডব লীলা। সব সৈন্যদেরকে সে একাই মারতে শুরু করে। তবে এতজন সৈন্যের সাথে সে একা কোনোভাবেই পেরে উঠছিল না, কারণ সবাই ছিল ট্রেন্ড এবং ভালো মাপের সৈন্য। খানিকটা সেও মার খাচ্ছিল। ঠিক তখনই বাচ্চা মেয়েটা সবাইকে বলতে শুরু করে, আমরা যেভাবে বাঁচি এভাবে বাঁচাকে কি বাঁচা বলা যায়? আমাদের নিজের কোনো সত্তাই নেই। বাঁচলে নিজের মতো বীর পুরুষের মতো বাঁচতে হবে। আজকে সময় এসেছে, আমরা সবাই যদি একসাথে লড়াই করি তাহলে এদের বিরুদ্ধে আমরা পেরে উঠব। ওই ছোট্ট মেয়েটার মুখে এই কথাগুলো শুনে সেখানে থাকা সকল মানুষজনই লড়তে শুরু করে আওরঙ্গজেবের সৈন্যদের বিরুদ্ধে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সকল সোলজারকেই মেরে ফেলা হয়, সাথে সেই জায়গাটিকেও পুড়িয়ে দেওয়া হয়। তারপর পরই ভীরা গিয়ে ধরে মকবুলকে। ওকে বেদম মার দিতে থাকে ভীরা। কিছুক্ষণের মধ্যে ওকে একদম ধরাশায়ী করে ফেলে, কিন্তু ওকে জানে মারে না। ওকে ছেড়ে দেয়, কারণ সে গিয়ে যেন আওরঙ্গজেবকে বলতে পারে যে তোর জম আসছে। সাথে সাথে ওই জায়গা থেকে একটা ঘোড়া নিয়ে পলায়ন করে মকবুল খান। আর এখানে সে যায় সবার মধ্যে আনন্দের মহল। অনেক দিন পরে আজকে সবাই ফ্রি হলো। তারপর সেই পিচ্ছি মেয়েটা ভীরাকে এসে বলে, তুমি যে কাজে যাচ্ছ সেটাতে তুমি অবশ্যই সফলতা পাবেই পাবে। তারপর ওদের সবার থেকে বিদায় নিয়ে আবারও বের হয়ে পড়ে। এদিকে দেখা যায় আওরঙ্গজেবের কাছে চৌকি থানায় ঘটে যাওয়ার খবরটাও চলে আসে। এটাতে সে অনেক রাগান্বিত হয়ে যায়। তারপর সে চলে আসে মকবুলের কাছে। তখন মকবুল বলে, শুধু একজন ছিল, আর তার কথাতেই সব মানুষ আমাদের বিরুদ্ধে হয়ে যায়। ওর এক হাতে একটা ট্যাটু ছিল, সেটাতে ছিল ত্রিশূল এবং একটা ডামরু। এটা শুনে আওরঙ্গজেবের আর বুঝতে বাকি থাকে না যে এটাই আসলে ভীরা। এটাতে তো আওরঙ্গজেব অনেক খুশি হয়ে যায়। ভীরাকে আমি খুঁজছি আর সে আমার দিকেই আসছে, বাহ ভালোই হবে। আওরঙ্গজেবের ক্যাম্পটা একটা ফাঁকা জায়গার মধ্যে করা ছিল। হঠাৎ করে সেখানে দূর থেকে দেখা যায় একটা তুফান ধেয়ে আসছিল। এই জন্য সকল সিপাহী মিলে ওকে বাঁচানোর জন্য ঢাল তৈরি করে। ওর চারপাশে দিয়ে সবাই ঘিরে ধরে ওকে, আর মধ্যে থাকে আওরঙ্গজেব। চারদিকে থাকা 4টি খুঁটির সাথে চেন বেঁধে সেগুলোকে ধরে আটকেছিল ওরা সবাই। বাতাসের কুণ্ডলীও ধেয়ে আসছিল ওদের দিকেই। এখান থেকে একটু সামনের দিকেই দেখা যায় ভীরারাও এখানে চলে এসেছিল, তবে ওরাও পড়ে যায় ঝড়ের মধ্যেই। তখন সবাই বলে যে আমাদের ঘুরে যাওয়াটাই মনে হয় ভালো হবে, এই ঝড়ের মধ্যে পড়লে আমরা কেউই হয়তো বাঁচবো না। তবে ভীরা বলে যে না, ওই যে সামনে দেখা একটা ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে আমরা অপেক্ষা করব। কিন্তু সে তো আর জানতো না যে এই ক্যাম্পটাই আসলে আওরঙ্গজেবের। কিছুক্ষণের মধ্যে সেই বাতাসের কুণ্ডলীটা ওদের সবাইকেই উড়িয়ে নিয়ে যায়। সেই বাতাসের পাকের মধ্যে সবাই ঘুরছিল। আর এই বাতাসের কুণ্ডলীটা যখন আওরঙ্গজেবের ওই জায়গাটায় চলে আসে, তখন আস্তে আস্তে সকল সৈন্যগুলোই উড়ে যায়। এক পর্যায়ে আওরঙ্গজেব একটা চেন ধরে থাকে, তবে বাতাসটা এতটাই জোরে হচ্ছিল যে প্রায় সে জ্ঞানই হারিয়ে ফেলে। আর কোনো রকমে আওরঙ্গজেবের পায়ের সাথে চেনটা বাঁধে এবং সে বেঁচেছিল। তবে ওর মাথাটা বারবার গিয়ে খুঁটির সাথে লাগছিল। অন্যদিকে দেখা যায় বাতাসের মধ্যে ঘুরতে ঘুরতে ভীরাও একটা চেন ধরে ফেলেছিল। তখন সে দেখতে পায় বাজে অবস্থা থাকা আওরঙ্গজেবকে, কিন্তু তাকে চিনতে পারে না ভীরা, এবং ওকে বাঁচানোর জন্য ধরে। দুই জানের দুশ্মন দুজনকে ধরেছিল। আওরঙ্গজেব হঠাৎ করে খেয়াল করে দেখে ওর হাতে একটা ট্যাটু, যেটার মধ্যে ছিল একটা ত্রিশূল এবং একটা ডামরু। এটা দেখেই আওরঙ্গজেবের আর বুঝতে বাকি থাকে না যে ওই ভীরা। ওরা দুজনে এই অবস্থায় উঠতে থাকলে শেষ হয়ে যায় সিনেমাটি। এই সিনেমাটির দ্বিতীয় পার্ট আসবে, তো দ্বিতীয় পার্টের জন্য যে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে তা কে জানে। আর একটা কথা, এটা শুধুমাত্র একটা সিনেমা। এর গল্পটা যেমন ভাবে ছিল আমি ঠিক তেমন ভাবেই বলার চেষ্টা করেছি। আসলে সিনেমা তো সিনেমাই, এর মধ্যে ধর্ম নিয়ে যেসব চিত্র দেখানো হয়েছে সেগুলো যে কতটা সত্য তা কে জানে। আমার কাছে সকল ধর্মই পবিত্র,
আসলে কোনো ধর্মই তার ফলোয়ারদেরকে শেখায় না অন্য ধর্মের মানুষদের উপর জুলুম করতে, কিন্তু যারা এমনটা করে তারা নিজেরাই খারাপ, আর সাথে সাথে তাদের ধর্মেরও নাম খারাপ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।